আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি বেসিক ইলেকট্রিসিটি লেকচার 1। আজকের আলোচনার বিষয় ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এবং এর প্রকৃতি। আজকের আলোচনায় বিদ্যুৎ এর বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা জানব বিদ্যুৎ কি বা ইলেকট্রিসিটি কি। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এক প্রকার অদৃশ্য শক্তি। এই শক্তিকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। এই বিদ্যুৎ শক্তিকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারি। যেমন বিদ্যুৎ শক্তিকে আমরা শব্দ শক্তিতে রূপান্তর করতে পারি, আলোক শক্তিতে রূপান্তর করতে পারি, তাপ শক্তিতে রূপান্তর করতে পারি। এইভাবে এই শক্তিকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন কাজ সম্পাদন করে থাকি। যেমন তুমি যখন লাইটের দিকে তাকাবে, লক্ষ্য করো একটি লাইট হতে আলোক বিচ্ছুরণ হচ্ছে। এই আলোক বিচ্ছুরণ কিন্তু হচ্ছে বিদ্যুৎ শক্তির প্রভাবে, অর্থাৎ বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদেরকে কাজ সম্পন্ন করে দিচ্ছে। আবার একটি হিটারের মাধ্যমে তুমি বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করতে পারো। সুতরাং আমরা জানলাম বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যাকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের বাস্তব কাজ সম্পন্ন করতে পারি। বিদ্যুৎ মূলত দুই প্রকার, স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলা হয়। এই স্থির বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির থাকে, অর্থাৎ চলাফেরা বা চলাচল করতে পারে না। স্থির বিদ্যুতের অসংখ্য উদাহরণ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই স্থির বিদ্যুৎকে পর্যবেক্ষণ করতে পারি। যেমন তুমি শীতকালে চিরুনি দিয়ে তোমার মাথার চুল আঁচড়ানোর পর চিরুনিকে কিছু ছোট কাগজের টুকরোর কাছে আনলে কাগজ আকৃষ্ট হয় বা চিরুনি দ্বারা কাগজ আকর্ষণ হয়। এই আকর্ষণ হতে বোঝা যায় যে একটি স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, যার ফলে কাগজের টুকরোগুলোকে চিরুনি আকর্ষণ করছে। এছাড়া আরেকটি পরীক্ষা করা যেতে পারে। যেমন এক টুকরো কাঁচকে সিল্ক দ্বারা ঘষা হলে কাঁচ হতে কিছু ইলেকট্রন সিল্কে চলে যায়। সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ায় সিল্ক ইলেকট্রন গ্রহণ করে, ফলে সিল্ক নেগেটিভ চার্জ যুক্ত হয় এবং কাঁচ ধনাত্মক আধানযুক্ত বা পজিটিভ চার্জ যুক্ত হয়। এভাবে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়। চলবিদ্যুৎ, যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে চলাচল করতে পারে সেই বিদ্যুৎকে আমরা চলবিদ্যুৎ বলি। চলবিদ্যুৎ দুই প্রকার, একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট ডিসি, অপরটি হচ্ছে পরিবর্তী প্রবাহ বা এসি বা অল্টারনেটিং কারেন্ট। আমি আবার বলছি, চলবিদ্যুৎ দুই প্রকার, ডিসি বা ডিরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ। দ্বিতীয় প্রকার হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি বা পরিবর্তী প্রবাহ। এসি এবং ডিসি এই দুটো বিষয়কে তোমাকে খুব সহজেই পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন তোমার বাসায় যে বৈদ্যুতিক ফ্যান ঘুরছে, বাল্ব জ্বলছে, সেগুলো এসি বা অল্টারনেটিং কারেন্টে পরিচালিত। আর তোমার মোবাইল ফোন, তোমার চার্জার লাইট, এগুলো হচ্ছে ডিসি বা ডিরেক্ট কারেন্টে পরিচালিত হয়। একমুখী প্রবাহ বলতে কি বোঝায় বা এসি বলতে কি বোঝায়? একমুখী প্রবাহ যে প্রবাহের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে একমুখী প্রবাহ বলে। পাশের চিত্রে লক্ষ্য করো, এখানে একটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে ডিসি কারেন্ট কি। প্রিয় শিক্ষার্থীরা, এই বরাবর যদি টাইম হয় এবং এই বরাবরকে আমরা কারেন্ট ধরি, তাহলে লক্ষ্য করো একটা নির্দিষ্ট মান নিয়ে কারেন্ট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সময়ের সাথে একটি নির্দিষ্ট মান নিয়ে কারেন্ট এগিয়ে যাচ্ছে। সময়ের সাথে একটি নির্দিষ্ট মান নিয়ে কারেন্ট এগিয়ে যাচ্ছে, নির্দিষ্ট মান। অপরপক্ষে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ, যা চিত্রে দেখানো হয়েছে, যে প্রবাহের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বলে। কারেন্টের মান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, শূন্য থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আস্তে আস্তে পরবর্তীতে আবার
শূন্যতে ফিরে এসে বিপরীত দিকে দিক চেঞ্জ করে সর্বোচ্চ মানে পৌঁছে আবার শূন্যতে ফিরে এসে আবার সর্বোচ্চ মানে পজিটিভ সর্বোচ্চ মানে পৌঁছে পুনরায় শূন্য মানে এসে আবার বিপরীত দিকে সর্বোচ্চ মানে পৌঁছে আবার শূন্য মানে চলে আসছে। এইভাবে মান এবং দিক পরিবর্তন করে সময়ের সাথে মান এবং দিক পরিবর্তন করে যে প্রবাহ পরিচালিত হয় তাকে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বলা হয়। অল্টারনেটিং কারেন্ট যে কারেন্ট বা প্রবাহ মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বলে। যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে একমুখী প্রবাহ বা ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট বলা হয়। একটি তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো এক প্রান্ত হতে অন্য প্রান্তে যেতে শুরু করে তা একটি সুশৃঙ্খল প্রবাহ। এই প্রবাহকেই তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই মুহূর্তে মনে প্রশ্ন যাচ্ছে ইলেকট্রন কি? আসলে ইলেকট্রনের প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ, সুতরাং আমাদের ইলেকট্রন সম্পর্কে জানা প্রয়োজন। ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি স্থায়ী কণিকা। পরমাণু কাকে বলে? পরমাণু বা অ্যাটম একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অতি ক্ষুদ্রতম কণা, যে কণা খালি চোখে দেখা যায় না। আমাদের এই পৃথিবীতে যত পদার্থ রয়েছে সকল পদার্থের প্রত্যেকটি পদার্থের মৌলিক বা ক্ষুদ্রতম এলিমেন্ট রয়েছে যেটাকে আমরা অ্যাটম বা পরমাণু বলি। এই পরমাণু খালি চোখে দেখা যায় না, যার স্বাধীন কোনো অস্তিত্ব নাই। পরমাণুর মূলত দুইটা অংশ, নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরের অংশ। নিউক্লিয়াসের ভিতরে মূলত থাকে প্রোটন এবং নিউট্রন। চিত্রে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, এই পার্টটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে কে অবস্থান করছে? প্রোটন এবং নিউট্রন। এবং নিউক্লিয়াসের বাইরে কতগুলো কক্ষপথ বা অরবিট, যে অরবিটে অবস্থান করে ইলেকট্রন। এই অরবিটগুলোতে ইলেকট্রন অবস্থান করে। ইলেকট্রন প্রোটনের চেয়ে হালকা, ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে এবং প্রোটন পজিটিভ চার্জ বহন করে। নিউট্রন চার্জ নিরপেক্ষ। অর্থাৎ একটা পরমাণুর স্থায়ী কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, প্রোটন পজিটিভ চার্জ বহন করে এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, একটি পদার্থে কী পরিমাণ ইলেকট্রন সংখ্যা রয়েছে তা পারমাণবিক সংখ্যা থেকে আমরা জানতে পারি। অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাধারণত যে কোনো পদার্থে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হয়। সো এই ইলেকট্রনগুলো কতগুলো কক্ষপথে সুবিন্যস্ত অবস্থায় থাকে। এই ইলেকট্রনগুলো কোন কক্ষপথে কয়টা অবস্থান করবে, কয়টা ইলেকট্রন থাকবে, তা একটি সূত্র মেনে পরিচালিত হয়। আমরা এখন কপারের ইলেকট্রন বিন্যাস দেখব। কপার হচ্ছে তামা। তামা এমন একটি পদার্থ যা খুব ভালো পরিবাহী হিসেবে পরিচিত, উত্তম পরিবাহী, বিদ্যুৎ পরিবহন করতে পারে। কপারের পারমাণবিক সংখ্যা 29। তাহলে কপারের ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 29। আমি শুরুতেই বলেছি পারমাণবিক সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। এবং আরেকটি কথা বলেছি, সাধারণত যে কোনো পদার্থের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হয়। যদি কোনো একটি ইলেকট্রন সংখ্যাকে সরিয়ে দেওয়া যায় তাহলে সেটি চার্জযুক্ত হয়, অথবা একটি ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলেও সেটি চার্জযুক্ত হয়। সো ইলেকট্রনগুলো অনেকগুলো কক্ষপথে সুবিন্যস্ত অবস্থায় থাকবে। যে সূত্র অনুযায়ী সেই বিন্যাস হয় তা হচ্ছে 2n², যেখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যখন n = 1 অর্থাৎ 1 নম্বর কক্ষপথ, তখন প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2n², মানে হচ্ছে 2 গুণন 1²। 1n হচ্ছে কক্ষপথ সংখ্যা। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2টি। চিত্রে লক্ষ্য করো, এখানে আমরা 2টি ইলেকট্রন দেখতে পাচ্ছি, প্রথম কক্ষপথে 2টি। এবং যখন n = 2, তখন দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2n²। দ্যাট মিনস 2 × n এর মান হচ্ছে 2,
2 স্কোয়ার, দ্যাটস মিন 2 × 4 = 8টি। দ্বিতীয় কক্ষপথে প্রিয় শিক্ষার্থীরা চিত্রে লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8টি ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা। সো তৃতীয় কক্ষপথে কতগুলি ইলেকট্রন হবে সেটা আমরা খেয়াল করি। n যখন 3 অর্থাৎ 3 নম্বর কক্ষপথ, তখন তৃতীয় কক্ষপথে হবে 2n স্কোয়ার, 2 × 3 স্কোয়ার, দ্যাট মিন্স 2 × 9 = 18টি। সো আমি প্রথমেই বলেছিলাম যে কপারের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29টি, টোটাল ইলেকট্রন সংখ্যা 29টি। তাহলে আমরা দেখি টোটাল ইলেকট্রন সংখ্যা 29টি হলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তাহলে 8 আর 2 10, এবং তৃতীয় কক্ষপথে 18টা, 18 আর 10 হচ্ছে 28। তাহলে নিশ্চয়ই লাস্ট কক্ষপথে 1টি ইলেকট্রন হবে। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 29 - 2 + 8 + 18 = 1টি। এইভাবে আমরা একটি কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি। অনুরূপভাবে একটি ভালো পরিবাহী অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস খুবই সহজ। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, সুতরাং এর ইলেকট্রন সংখ্যাও 13। সুতরাং প্রথম কক্ষপথে ইলেকট্রন হবে n = 1, দ্যাটস ওয়াই প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2n স্কোয়ার, 2 × 1 স্কোয়ার = 2টি, এবং দ্বিতীয় কক্ষপথে হবে 2n স্কোয়ার, 2 × 2 স্কোয়ার = 8টি, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি। তাহলে 8 আর 2 10। তৃতীয় কক্ষপথে তাহলে কয়টি হবে? 13টি ইলেকট্রন ছিল, 10টি হয়ে গেছে, আর 3টি আছে। তাহলে লাস্ট কক্ষপথে হবে ইলেকট্রন সংখ্যা 3টি। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 13 - 2 + 8 = 3টি। এইভাবে আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমার ইলেকট্রন সংখ্যা জানা থাকলে যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস তুমি এইভাবে উপস্থাপন করতে পারো। জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাতে পারো, যেখানে জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা 32, এবং সালফারের ইলেকট্রন বিন্যাস দেখাতে পারো, যেখানে সালফারের ইলেকট্রন সংখ্যা 16, সিলিকনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14। এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা খাতায় করব, বাসায় করব। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি আলোচনা করতে যাচ্ছি কারেন্ট সম্পর্কে। বিদ্যুৎ এক প্রকার শক্তি, যেই শক্তি উৎপন্ন হয় ইলেকট্রনের ফ্লোর মাধ্যমে, প্রবাহের মাধ্যমে। অর্থাৎ ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্ট হচ্ছে মূলত একটা ব্যাগ, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের হার। ইলেকট্রন প্রবাহের হার, প্রতি সেকেন্ডে কী পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমি কারেন্ট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। ভোল্টেজের সংজ্ঞা। কারেন্ট কিভাবে প্রবাহিত হবে? কারেন্টকে প্রবাহিত করার জন্য প্রয়োজন চাপ, একটি চাপ প্রয়োজন। ইলেকট্রনগুলোকে সরানোর জন্য যে চাপ প্রয়োজন সেটাকে আমরা ভোল্টেজ বলি। ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ভোল্ট। ভোল্টেজ হচ্ছে যে চাপের কারণে ইলেকট্রনগুলো ফ্লো হয়। ইলেকট্রনগুলো ফ্লো হয় যে চাপের কারণে, যে বলের কারণে, সেই বলটাকে আমরা ভোল্টেজ বলতেছি। এবং ইলেকট্রন এর ফ্লোয়ের কারণে যে গতিবেগ তৈরি হয় সেটাকে আমরা কারেন্ট বলছি। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট ওতপ্রোতভাবে জড়িত। এখানে পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ, আমি এটা সিমিলার একটা চিত্র আঁকার চেষ্টা করেছি, এটা পানির সাথে তুলনা করেছি। দেখো, এখানে একটি পাত্রে কিছু পানি রাখা হয়েছে, যার ফলে একটা চাপ তৈরি হয়েছে। এই চাপের ফলে এই পানিগুলোর ফ্লো হচ্ছে, এবং ফ্লোর ফলে একটা কিন্তু ব্যাগ তৈরি হচ্ছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে হয়তো এখানে যদি 10 লিটার পানি থাকে, প্রতি সেকেন্ডে যদি 1 লিটার পানি প্রবাহিত, তাহলে পানির বেগ বলবো 1 লিটার পার সেকেন্ড। যদি প্রতি সেকেন্ডে 3 লিটার পানি বের হয়ে যায়, তাহলে বলবো পানির গতিবেগ 3 লিটার পার সেকেন্ড, অর্থাৎ গতিবেগ। ঠিক তদ্রূপ কারেন্ট হচ্ছে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ইলেকট্রন ফ্লো হয়ে গেল, সেটা হচ্ছে কারেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। এখানে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভোল্টেজের পার্থক্য। এখানে লক্ষ্য করতে পারছো একটি পরিবাহী তার, যার এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে VA এবং অপর প্রান্তের ভোল্টেজ হচ্ছে VB। সো VA এবং VB এই দুটো ভোল্টেজের যে পার্থক্য, ডিফারেন্স, সেটাকে আমরা বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স বলবো।
অর্থাৎ যে প্রান্তে ভোল্টেজ বেশি সেই প্রান্ত হতে লো ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো হবে। আমি এটা বোঝানোর জন্য পাশে একটি চিত্র দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে দুটি পানির ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্ক এ এবং ট্যাঙ্ক বি। এই দুটো ট্যাঙ্কের পানি কিন্তু সমান, দ্যাটস ওয়াই এখানে কোনো পানির ফ্লো হচ্ছে না। অর্থাৎ দুই পাশে পটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে, অর্থাৎ চাপের পার্থক্য যদি না থাকে, তাহলে সেখানে কোনো প্রবাহ হয় না। একটু নিচের দিকে লক্ষ্য করো, এই পাত্রে পানির পরিমাণ অনেক বেশি এবং এই পাত্রে পানির পরিমাণ কম, সুতরাং এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স রয়েছে। অর্থাৎ এখানে যদি মনে করো 10 লিটার পানি আছে আর এখানে 5 লিটার পানি আছে, তাহলে ডিফারেন্স কত? 10 - 5 = 5 লিটার ডিফারেন্স আছে। তাহলে এই 5 লিটার ডিফারেন্সের কারণে এখানে কিন্তু একটা পানির ফ্লো হবে, ঠিক তদ্রূপ কারেন্টের ফ্লোটাও কিন্তু এরকম। যে প্রান্তের ভোল্টেজ, এই প্রান্তের ভোল্টেজ যদি বেশি থাকে, এই প্রান্তের ভোল্টেজ যদি কম থাকে, তাহলে উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে কারেন্ট ফ্লো হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম চিত্রটাতে যে এখানে দুইটা পাত্রেই সমান পরিমাণ পানি আছে, সুতরাং পটেনশিয়াল ডিফারেন্স নাই। ধরো এখানে 5 লিটার পানি আছে, এইখানে 5 লিটার পানি আছে, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কি? 5 - 5 = 0। সুতরাং যেহেতু কোনো ডিফারেন্স নাই, তাই এটার ভিতর দিয়ে পানি প্রবাহিত হবে না। কিন্তু নিচের চিত্রটাতে লক্ষ্য করো, একটাতে পানির পরিমাণ বেশি, একটাতে পানির পরিমাণ কম, সুতরাং এখানে একটা ফ্লো হবে বা গতি পাবো আমরা। অতএব বিদ্যুতের ক্ষেত্রেও তাই, একটি পরিবাহীর দুই প্রান্তে যদি ভোল্টেজের তারতম্য বা পটেনশিয়াল ডিফারেন্স পাই, তাহলেই এই পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে বা কারেন্ট ফ্লো হবে বা বেগ পাবো। সো কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে, রেজিস্ট্যান্স বা বাধা বা রোধ। সো সকল পদার্থের পরিবাহিতা কিন্তু এক না, বিভিন্ন পরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স ভিন্ন ভিন্ন হয়। যেমন তামার রেজিস্টিভিটি খুব কম, যার ফলে তামার ভিতর দিয়ে খুব সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে। অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি তামার চেয়ে একটু বেশি। এই বৈশিষ্ট্য বা ধর্মের কারণে পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হয়, সেই ধর্মকেই রেজিস্ট্যান্স বা রোধ বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক ওহম। আমরা এখন কিছু বৈদ্যুতিক রাশির একক এবং পরিমাপক যন্ত্রের নাম জানব। প্রথমেই ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ভোল্ট এবং এর পরিমাপক যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। অর্থাৎ ভোল্টেজকে আমরা ভি দ্বারা চিনব। কোনো জায়গায় যদি লেখা থাকে ভি, তাহলে আমরা বুঝবো এটা ভোল্টেজ। আমি নিচে চিত্র দিয়েছি, চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ কিছু অ্যানালগ মিটার, কিছু ডিজিটাল মিটারও দেখানোর চেষ্টা করেছি। ভোল্টমিটার। কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এর একক অ্যাম্পিয়ার এবং পরিমাপক যন্ত্র অ্যামিটার। সো এখানে আমি অ্যানালগ ভোল্টমিটার এবং অ্যামিটার দেখানোর চেষ্টা করেছি। হিয়ার ইজ ভোল্টমিটার এবং এটা হচ্ছে অ্যামিটার, অ্যানালগ। রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে ওহম মিটার বলে। এটি একটি মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার, যে মিটার সাহায্যে আসলে এটা দ্বারা ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স সবই মাপা যায়। এই জন্য এটাকে মাল্টিমিটার বা এভোমিটার বলা হচ্ছে। এরপর আমি আলোচনা করছি পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ওয়াট নিশ্চয়ই তোমরা শুনেছো, যেমন বাল্বের গায়ে লেখা থেকে 100 ওয়াট, 60 ওয়াট, বিভিন্ন বৈদ্যুতিক ডিভাইসের গায়ে রেটিং লেখা থাকে ওয়াট। পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ওয়াটমিটার। এই যে এটি একটি ওয়াটমিটার, অ্যানালগ ওয়াটমিটার। অ্যানালগ বলতে যেটা কাটা একটি ইন্ডিকেটর, এর মাধ্যমে, এর মুভমেন্টের মাধ্যমে আমরা এর ভ্যালু বা মান নির্ণয় করি, সেটাকে অ্যানালগ মিটার বলে। আর যেটা হচ্ছে ডিজিটাল সংখ্যায় মান প্রকাশ হয়, ডিজিটাল সংখ্যায় মান দেখানো হয়, সেটাকে আমরা ডিজিটাল মিটার বলি। এনার্জি মিটার হচ্ছে এর একক হচ্ছে ওয়াট আওয়ার এবং পরিমাপক যন্ত্র হচ্ছে এনার্জি মিটার। এখানে একটি এনার্জি মিটার দেখানোর চেষ্টা করেছি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কিছু বৈদ্যুতিক রাশি এবং একক এবং এর পরিমাপক যন্ত্রের নাম জানলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমস্ত রাশির সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। পূর্বেই আমি আলোচনা করেছি একটি পরমাণুর স্থায়ী কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন।
সো বৈদ্যুতিক চার্জ বলতে কি বোঝায়? বৈদ্যুতিক চার্জ হলো পদার্থের একটি মৌলিক বৈশিষ্ট্য যা কোনো পদার্থের মৌলিক কণিকার উপস্থিতির তারতম্যের উপর নির্ভর করে বিশেষ বল প্রাপ্ত হয়। যখন কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তখন তা নেগেটিভ চার্জযুক্ত হয়, এবং যখন কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তখন তা পজিটিভ চার্জযুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নিচে চিত্রগুলো লক্ষ্য করো। এটি একটি নিউট্রাল অ্যাটম যার ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান। আমি পূর্বেই বলেছিলাম যে সাধারণত কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান থাকে। এই যে নিউক্লিয়াসের ভিতরে যে চারটি এখানে দেখানো হয়েছে এগুলো হচ্ছে প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন অবস্থান করে এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। তো এখানে কি দেখতে পাচ্ছ? ইলেকট্রন সংখ্যা 4টি, প্রোটন সংখ্যা 4টি। দ্যাটস ওয়াই এরা নিউট্রাল। যখন কোনো পদার্থ হতে একটি ইলেকট্রনকে সরিয়ে নিবে বা একটি ইলেকট্রন অতিরিক্ত নিয়ে আসবে তখন সেটি চার্জযুক্ত হবে। অর্থাৎ বৈদ্যুতিক চার্জ হলো একটি পদার্থের একটি বিশেষ অবস্থা, মৌলিক বৈশিষ্ট্য, যে ধর্মের কারণে সে একটা ক্ষমতাপ্রাপ্ত হয়, বলপ্রাপ্ত হয়। এখানে লক্ষ্য করো দ্বিতীয় চিত্রটাতে, এখানে 4টি প্রোটন রয়েছে, অপরপক্ষে 3টি ইলেকট্রন রয়েছে। তাহলে ইলেকট্রনের একটা ঘাটতি রয়েছে, প্রোটন সংখ্যা বেশি। যেহেতু প্রোটন পজিটিভ চার্জ বহন করে, ইলেকট্রনের পরিমাণ কম, ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, সুতরাং এই পদার্থটিকে আমরা পজিটিভ চার্জযুক্ত বলতে পারি। ফলে এই পদার্থটি একটি কাজ করার মতো বল প্রাপ্ত হয়েছে। অপরপক্ষে এখানে দেখতে পাচ্ছ একটি পরমাণুর প্রোটন সংখ্যা 4টি দেখানো হয়েছে, তার বিপরীতে ইলেকট্রন সংখ্যা 5টি। অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা বেশি, নেগেটিভ চার্জ বেশি, প্রোটন সংখ্যা কম। তার মানে যেহেতু নেগেটিভ চার্জ বেশি সুতরাং এটা নেগেটিভ চার্জযুক্ত। সুতরাং আমরা কি বলতে পারি? যখন কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ গ্রহণ করে এখানে একটা বেশি হয়ে গেছে, ইলেকট্রন গ্রহণ করে একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে, সুতরাং এটি নেগেটিভ চার্জযুক্ত। আর যদি কোনো পদার্থ একটা ইলেকট্রন ত্যাগ করে তখন এখানে একটা শূন্য স্থানের তৈরি হয়, ফাঁকা স্থান তৈরি হয়, তখন এটা পজিটিভ চার্জযুক্ত। অর্থাৎ পজিটিভ চার্জ, প্রোটন সংখ্যা বেশি, দ্যাটস ওয়াই এটা পজিটিভ চার্জযুক্ত। সো প্রিয় শিক্ষার্থীরা, বৈদ্যুতিক চার্জ হলো পদার্থের একটি মৌলিক বৈশিষ্ট্য যা কোনো পদার্থের মৌলিক কণিকার উপস্থিতির তারতম্যের উপর নির্ভর করে বিশেষ বল প্রাপ্ত হয়। যখন কোনো পদার্থের ইলেকট্রন গ্রহণ করে তখন তা নেগেটিভ চার্জযুক্ত হয়, এবং যখন কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তখন তা পজিটিভ চার্জযুক্ত হয়। আশা করছি বোঝাতে পেরেছি। এবার আলোচনা করব কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব। আমরা যে কোনো বিষয়কে সহজভাবে রিপ্রেজেন্ট করার জন্য, উপস্থাপন করার জন্য আমরা একটা একক নির্ধারণ করি। যেমন দূরত্বের একক কিলোমিটার। আমি বাজারে যখন যাওয়ার পরে কিন্তু আমরা বলি যে আমাকে 10টি চাল দিন বা 2000টি চাল দিন, এরকম কিন্তু বলি না। আমরা বলি 1 কেজি চাল দিন। 1 কেজি চালে হয়তো অনেক পরিমাণ চালের সংখ্যা, চালের দানা থাকতে পারে, চাল থাকতে পারে। 1 কেজি পরিমাণ চালে অনেক পরিমাণ চাল থাকবে, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে একটা পরিমাপ ক্যালকুলেশন করেছি যাতে আমরা সহজেই এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, উপস্থাপন করতে পারি। 1 কেজি। সো ইলেকট্রন হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা যা অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। এটাকে আমরা একটি নির্দিষ্ট সংখ্যায় রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। যেমন 1 কুলম্ব সমান হচ্ছে 6.28 × 10⁻18 ইলেকট্রন। অর্থাৎ এতগুলো ইলেকট্রন নিয়ে হচ্ছে 1 কুলম্ব চার্জ। 1 কুলম্ব চার্জ এটাকে ভাঙলে কি হয়? দেখো এই সংখ্যাটা আসে। এই সংখ্যাটা কত বড় সংখ্যা? এই সংখ্যাটা কত বড় সংখ্যা? কত কোটি কোটি ইলেকট্রন। এই এতগুলো ইলেকট্রন মিলে হচ্ছে 1 কুলম্ব চার্জ। সুতরাং 1 অ্যাম্পিয়ারে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব চার্জ বলা হয়। অর্থাৎ 1 কুলম্ব হচ্ছে এই পরিমাণ ইলেকট্রন। 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলি। এখানে দেখতে পাচ্ছ একটি সমীকরণ যেখানে I = Q/T। ধরো এখানে I হচ্ছে কারেন্ট, Q হচ্ছে চার্জ কুলম্ব এবং T হচ্ছে টাইম। সো এখানে যদি 1 কুলম্ব চার্জ 1 সেকেন্ড, তাহলে কি হবে? 1 = 1। তার মানে I = 1 অ্যাম্পিয়ার।
অর্থাৎ 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ ফ্লো হলে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ ফ্লো হলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলতে পারি। আর 1 অ্যাম্পিয়ার কারেন্টের প্রবাহে এতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে, এতগুলো ইলেকট্রনকে আমরা 1 কুলম্ব চার্জ বলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বেই বলেছি বিদ্যুৎ শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। এর বিভিন্ন ফলাফল আমরা পেতে পারি, যেমন তাপীয় ফল। পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহী উত্তপ্ত হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন বৈদ্যুতিক বাতির সামনে তুমি তাপ অনুভব করবে, বৈদ্যুতিক হিটারের কয়েলে তুমি তাপ অনুভব করবে, ইত্যাদি ইত্যাদি। চুম্বকীয় ফল, পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীর চারদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বিদ্যুৎ শক্তি তাহলে বোঝা গেল কি চুম্বক শক্তিতে রূপান্তরিত হলো। যেমন এর উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা, জেনারেটর, মোটর। এগুলো সম্পর্কে বিস্তারিত আরও জানবে পরবর্তীতে, কী রূপে চুম্বক ক্ষেত্র উৎপাদন হয় এবং কিভাবে এই চুম্বক ক্ষেত্রকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। রাসায়নিক ফল, কোনো যৌগিক পদার্থের দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত হলে দ্রবণটি বিশ্লিষ্ট হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, যেমন ইলেকট্রোপ্লেটিং। সো প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যুৎ শক্তিকে আমরা বিভিন্ন শক্তিতে রূপান্তর করতে পারি এবং বিদ্যুৎ শক্তিকে আমরা বিভিন্ন ফলাফল হিসেবে দেখতে পারি। আমি এখানে 3টি ফলাফল উল্লেখ করেছি: তাপীয় ফল, চৌম্বকীয় ফল এবং রাসায়নিক ফল। সো বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা অদৃশ্য থেকে আমাদের অসংখ্য বাস্তব কাজ সমাধান করে দেয়। বিদ্যুৎ শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের বিভিন্ন কাজ সম্পন্ন করে দেয়। আমরা এই শক্তি উদ্ভাবনের কারণে পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিতে পারছি। বিদ্যুৎ শক্তির আশীর্বাদে আজ পৃথিবী এত উন্নত। আজ আমরা বিদ্যুৎ শক্তি সম্পর্কে যতটুকু জানলাম তা অনুধাবন করার চেষ্টা করব ভালোভাবে, এবং পরবর্তীতে আগামী ক্লাসে ইনশাআল্লাহ বিদ্যুৎ শক্তি সম্পর্কে আরও অনেক সুন্দর ইনফরমেশন, মজাদার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।